দ্য ডিজিটাল এডুকেশনে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের মিলের পরীক্ষণমূলক যে পদ্ধতি, সেই পদ্ধতি আলোচনা শুরু করেছি। একটা পার্ট ভিডিও দিয়ে দিয়েছি আগের দিনে, আজকে দ্বিতীয় পার্ট। এর আগের দিনের ভিডিওতে আমি প্রথম নিয়ম সূত্রটি বুঝিয়েছিলাম, অপসারণের যে প্রথম সূত্র, যে কোনো আলোচ্য ঘটনার পূর্ববর্তী কোনো ঘটনা যদি বাদ দেওয়া হয়, পূর্ববর্তী ঘটনা কোনো অংশকে যদি বাদ দেওয়া হয় এবং অনুবর্তী ঘটনা মানে পরে ঘটনা কার্যের কোনো ক্ষতি হয় না, তাহলে ওই যে পূর্বে বাদ দেওয়া যে অংশটা, সেই অংশটা কখনোই ওই কার্যের কারণের অংশ হতে পারে না। কারণও হতে পারবে না, কারণের অংশ হতে পারবে না। আজকে দ্বিতীয় সূত্রটা বুঝবো, চলো খুব সুন্দরভাবে বুঝবে। দ্বিতীয় সূত্র দেখে নাও। দ্বিতীয় সূত্রে বলা আছে যে যে অগ্রবর্তী ঘটনাকে অপসারণ বা বর্জন করলে কার্যের অস্তিত্বের বিলুপ্তি ঘটে। মানে কি, পূর্ববর্তী কোনো ঘটনাকে বাদ দেওয়ার সাথে সাথেই পরবর্তী ঘটনা যেটা কার্য, সেই ঘটনা কী হয়ে যাবে, ক্ষতি হবে। মানে কি, কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে। তাকে সেই অগ্রবর্তী, সেই যে পূর্ববর্তী ঘটনা যেটাকে আমি বাদ দিলাম, হ্যাঁ, সেটাকে বাদ দেওয়ার, যেটাকে বাদ দিলাম সেই ঘটনাই হচ্ছে ওই কার্যটার মানে পরবর্তী ঘটনার কারণ বা কারণের অংশ হবে। তাহলে বোঝো, প্রথম দিনে যে আমরা বুঝেছিলাম যে বাদ দিলে কোনো ক্ষতি হবে না, সেটা হচ্ছে প্রথম সূত্র। এবার বাদ দিলে ক্ষতি হচ্ছে, তবে এটা দ্বিতীয় সূত্র। যখন তুমি প্রথম ঘটনাটাকে বাদ দিচ্ছ, দ্বিতীয় ঘটনাটার ক্ষতি হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা দ্বিতীয় সূত্র। কি বলেছে, ধরা যাক ম্যালেরিয়া নামক কার্যটি অনেকগুলি পূর্ববর্তী ঘটনার মধ্যে যদি অ্যানোফিলিস মশার কামড় নামক ঘটনাটি না ঘটে। তুমি মশার কামড়ানো খাওয়ার আগে, খাওয়ার সাথে সাথে অনেক কিছু ঘটনা করেছো, মানে তোমার ম্যালেরিয়া রোগ হওয়ার আগে তোমার অনেক ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনার লিস্ট করা হলো। সেই লিস্ট থেকে কি করা হলো বলো তো, এই যে অ্যানোফিলিস নামক মশার যে কামড়, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনাটি ঘটেনি। তবে ম্যালেরিয়া কার্যটিও ঘটে না। তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার ম্যালেরিয়া রোগটাও হবে না, কারণ ওই যে ম্যালেরিয়া রোগ হওয়ার জন্য যে কারণটা দরকার সেটাই তোমার নেই। সুতরাং অ্যানোফিলিস মশার কামড়কেই ম্যালেরিয়ার কিন্তু কি বলা হয়, কারণ বলতে হয়। কি বলা হয়, কারণ। কারণ কি, ওই যে অ্যানোফিলিস মশার কামড়কে বাদ দিলাম, ম্যালেরিয়ার জ্বরটাও আর তোমার হলো না। অনুরূপভাবে একটি বায়ুপূর্ণ পাত্রে ঘণ্টা বাজালে ঘণ্টার শব্দ পাওয়া যায়, কিন্তু পাত্রটিকে বায়ু শূন্য করে ঘণ্টা বাজালে ঘণ্টা শব্দ পাওয়া যায় না। ভালো করে বোঝো, একটা বায়ুপূর্ণ মানে বাতাস, এই ঘরের মধ্যে বাতাস আছে, আমি কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ, রেকর্ডিং হচ্ছে, কিন্তু যদি এই ঘরটার মধ্যে কোনো বাতাস না থাকে, তাহলে আমি যদি কথা বলি সেখানে কিন্তু কোনো রকম শব্দ শোনা যাবে না। তাহলে দেখো, একটা জিনিসকে বাদ দিয়ে দিচ্ছি, বাতাসটাকে বাদ দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার কথাও আর শোনা যাচ্ছে না। তার মানে কি, ওই বাতাস বাদ দেওয়াটাই হচ্ছে আমার কথা শুনতে না পাওয়ার কারণ। তাহলে দেখো, যেখানে পূর্ববর্তী কোনো ঘটনাকে বাদ দেওয়ার সাথে সাথে অনুবর্তী ঘটনা মানে পরবর্তী যে কার্যটা হচ্ছে, সেই কার্যের ক্ষতি হচ্ছে, তাহলে মনে রাখবে সেটা কিন্তু তার কারণ। সুতরাং বায়ুর উপস্থিতি হচ্ছে ঘটনা শব্দের কারণ, তার মানে বায়ুর উপস্থিতি হচ্ছে আমাদের শব্দ শোনার কারণ। এরূপ অনুমান করা যায় এক্ষেত্রে অন্যান্য পূর্বগামী ঘটনা যে অপ্রয়োজনীয় বা তা বোঝা যায়, এবং সেই পূর্বগামী ঘটনাগুলিকে বলা হয় অপসারণ করতে হয়। আমরা কি করব, যে এগুলো অপ্রয়োজনীয় ঘটনা সেগুলো বাদ দিয়ে দিতে পারবো। তাতে কি সুবিধাটা হবে, আসলেই আমরা যেটা কারণ সেটাকে খুঁজে পাবো, মূল যেটা কারণ। সাংকেতিকভাবে বোঝো, সাংকেতিক আকার, যদি এমন হয় যে ক ঘটেছে অথচ খ ঘটেনি, তাহলে ক ক্ষয়ের কারণ হয়। কখনোই ক কখনোই ক্ষয়ের কারণ হতে পারবে না। ক ঘটেছে কিন্তু খ ঘটেনি, সেখানে কখনোই কারণ হতে পারে না। আবার ক ঘটেনি, খও ঘটেনি, সেক্ষেত্রে ক কিন্তু ক্ষয়ের সম্ভাব্য কারণ ধরা যেতে পারে। কেমন করে, ক ঘটেনি খও ঘটেনি, তার মানে কি ক ক্ষয়ের কারণ হতে পারে। অর্থাৎ যদি এ ঘটা সত্ত্বেও বি না ঘটে, তাহলে একে বি এর কারণ বলা যাবে না। এ ঘটা সত্ত্বেও মানে এ বি, কোথায় গেল লাইনটা, যদি এ ঘটা সত্ত্বেও এটা ঘটলো কিন্তু বি ঘটলো না, সেক্ষেত্রে কিন্তু এ কে বি এর কারণ বলা যাবে না, এবং বি ঘটনাটিকেও এ এর কার্য বলা যাবে না। তার সাথে সাথে আমি বি ঘটনাটিকে আমি এর কার্য বলতে পারবো না। এই সূত্রটিও কারণের গুণগত লক্ষণের উপর দাঁড়িয়েছে। কোন লক্ষণের উপর, গুণগত লক্ষণ। গুণের দিক থেকে কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা, একদম আগের ঘটনা। গুণের দিক থেকে কি হচ্ছে, এই কারণে কোনো অগ্রবর্তী পূর্ববর্তী ঘটনাকে অপসারিত করলে যদি কোনো অনুবর্তী ঘটনা মানে কার্য অপসারিত না হয়, তাহলে অনুবর্তী ঘটনার কারণের তালিকা থেকে ওই অগ্রবর্তী ঘটনাটিকে অপ্রাসঙ্গিক রূপে বর্জন করতে হবে। কি বলেছে লাইনটা আরেকবার দেখো, বলছে কোনো পূর্ববর্তী ঘটনাকে অপসারিত করলে, কোনো পূর্ববর্তী ঘটনাকে আমি বাদ দিলাম, দিয়ে যদি কোনো অনুবর্তী ঘটনা মানে কার্য অপসারিত না হয়, আমার পূর্ববর্তী ঘটনা থেকে কোনো কিছুকে একটা বাদ দিলাম,
আমার অনুবর্তী ঘটনা মানে কার্যের কোনো কিছু বাদ পড়লো না, মানে অপসারিত হলো না, তাহলে ওই অনুবর্তী ঘটনার কারণের তালিকা থেকে ওই অগ্রবর্তী ঘটনাটিকে অপ্রাসঙ্গিক রূপে বর্জন করতে হবে। মানে যেটা বাদ দিলাম সেটাকে ছেড়ে দিতে হবে, কারণ ওইটা কখনোই পরবর্তী ঘটনার কারণ হতে পারবে না। তারপরে কি বলেছে দেখো, সুতরাং বলা যায় যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে আমি কোনো পূর্ববর্তী ঘটনা কি করলাম, বাদ দিয়ে দিলাম, কার্যটিও কি হয়ে যায়, বাদ পড়ে যাচ্ছে, মানে কি কার্যটা আর হচ্ছে না। যেমন আমি এই ঘরের থেকে বাতাসগুলোকে বের করে দিলাম, তারপরে কথা বলছে সে আর কথা শোনা যাচ্ছে না, তাহলে কিন্তু ওই যে বাতাসটা যে বাদ দিলাম তার সাথে আমার কার্যটারও ক্ষতি হয়ে গেল। তো সেই পূর্ববর্তী ঘটনা হচ্ছে সেই কার্যের কারণ বা কারণের অংশ। তাহলে এই যে বাতাসটাকে বাদ দাও, এটা কিন্তু সেই কার্যটা কথা শুনতে না পাওয়ার যে কার্য, সেই কার্যের কারণ বা কারণের অংশ। ঠিক আছে, এই যে অপসারণের যে দ্বিতীয় সূত্র, এই সূত্রটার উপরে যে পদ্ধতিটা দাঁড়িয়েছে সে পদ্ধতিটা হচ্ছে মিলের ব্যতিরেকি পদ্ধতি। কোন পদ্ধতি? ব্যতিরেকি। প্রথম সূত্রের উপর অন্যয় পদ্ধতি, দ্বিতীয় সূত্রের উপর ব্যতিরেকি পদ্ধতি। এটা ভালো করে মনে রাখবে, তাহলে এগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে। তৃতীয় সূত্র দেখে নাও। তৃতীয় সূত্রটা কি? আর একটা সূত্র আমাদের বাকি আছে, সেটা করলে হয়ে যাবে। তৃতীয় সূত্রটা, যদি কোনো এক বিশেষ অনুপাতে অগ্রবর্তী মানে পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনার হ্রাস বৃদ্ধি ঘটতে দেখা যায়, তাহলে ঘটনা দুটি কার্যকর সম্পর্কে আবদ্ধ হবে। ভালো করে বোঝো, এটা একটু অন্যরকম। মনে রাখবে, যখন দেখবে দুটো ঘটনা ঘটছে আর দুটো ঘটনার মধ্যে কি কেমন ঘটছে, একই অনুপাত, কোনো একটা অনুপাত, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট অনুপাতে কি করছে, বাড়া কমা হচ্ছে, একদিকে বাড়ছে একদিকে কমছে, এদিকে বাড়ছে এদিকে কমছে, বা দুটোই একসাথে বাড়ছে বা দুটোই একসাথে কমছে, যখন এমন দেখবে দুটো ঘটনার মধ্যে বাড়া কমা হবে, নির্দিষ্ট একটা অনুপাতে হবে, তখন মনে রাখবে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক অবশ্যই আছে, তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকবে। বলছে দেহের উত্তাপ বাড়লে থার্মোমিটারের পারদের উচ্চতা বাড়তে থাকে। যখন আমাদের জ্বর হয় তখন আমাদের কী হয়, থার্মোমিটারের মাধ্যমে আমরা কী করি, আমাদের জ্বর মাপি, তো সেখানে কি হয়, শরীরের যে উষ্ণতা সেটাকে মাপা হয়, সেখানে পারদটা কি উচ্চতা বাড়তে থাকে, যে এত ডিগ্রি আমাদের জ্বর হয়েছে। আবার দেহের উত্তাপ কমলে, দেহের উত্তাপ যখন কমে যাবে, থার্মোমিটার পারদের উচ্চতা খেয়ে যাবে, কমে যাবে। যখন আমাদের জ্বর থাকবে না, শরীরে তাপ কম থাকবে, তখন কি পারদটাও নিচের দিকে নেমে যাবে। এর থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারি, যে দেহের উত্তাপের হ্রাস বৃদ্ধি হলো থার্মোমিটারের পারদের হ্রাস বৃদ্ধির কারণ। তার মানে দেহের যে উত্তাপ সেটা যে হ্রাস বৃদ্ধি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, থার্মোমিটারের উত্তাপটা মানে ওই পারদটার হ্রাস বৃদ্ধি হচ্ছে, কারণ হতে পারে সেটা। অনুরূপভাবে যদি দেখা যায় যে বিভিন্ন বিষয়ের পরিমাণ একই থাকা সত্ত্বেও একটি বিশেষ বস্তুর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ওই বস্তুর দামও বৃদ্ধি পাচ্ছে, মানে একদিকে চাহিদা বাড়ছে একদিকে দাম বাড়ছে, তাহলে মনে রাখবে যে ওই বস্তুর চাহিদা বাড়ার সঙ্গে দাম বাড়ার কিন্তু কার্যকরণ সম্বন্ধ আছে। যখনই দেখবে এই জগতে, যখনই দেখবে যে দুটো ঘটনার মধ্যে একটা বাড়ছে তো আরেকটাও বাড়ছে, বা কমছে বা কমছে অন্যদিকে এটা বাড়ছে, তখন মনে রাখবে যখন কোনো জিনিসের দাম বাড়ে, দাম বাড়ার কারণ কি, চাহিদা বাড়া। যখন চাহিদাটা বাড়ে কোনো জিনিসের, তখন সঙ্গে সঙ্গে দাম বেড়ে যায়। আর আবার যখন চাহিদা কমে যায়, দেখবে সিজন অনুসারে যখন শাক সবজির এক সময় দেখবে খুব দাম হয়, খুব দাম বাড়ে। বর্তমানে যেমন আলুর দাম অনেক বেশি, কিন্তু কয়েকদিন পর যখন নতুন আলু চলে আসবে বাজারে, সঙ্গে সঙ্গে কিন্তু দাম কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে দেখো, আলুর পরিমাণটা কম থাকার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এখন আলু, পুরনো আলুগুলো সব শেষ হয়ে যাচ্ছে, তো অটোমেটিক্যালি কী হচ্ছে, একদিকে চাহিদা বাড়ছে, দাম বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ পরিমাণটা এদিকে কমে যাচ্ছে। আবার যখন প্রচুর পরিমাণে নতুন আলু হয়ে যাবে, তখন কিন্তু দামটা কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে এদিকে বেড়ে যাওয়ার সঙ্গে এদিকে কমে যাচ্ছে, তখন মনে রাখবে দুটো ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো কার্যকর সম্পর্ক রয়েছে। সাংকেতিকভাবে দেখো, ধরা যাক ক এবং খ হলো দুটি ঘটনা, ক আর খ কি দুইটা আলাদা ঘটনা। এদের একটির হ্রাসবৃদ্ধি বা পরিমাণগত পরিবর্তন ঘটলে, যদি অন্যটির হ্রাসবৃদ্ধি বা পরিমাণগত পরিবর্তন না ঘটে, তাহলে ক এবং খ এর মধ্যে কার্যকর সম্বন্ধ নেই। যদি এটা বাড়ছে অথচ এটার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কিন্তু বলা যাবে না এদের মধ্যে কোনো কার্যকর সম্পর্ক আছে। অর্থাৎ ক এর হ্রাসবৃদ্ধির সঙ্গে খ এর হ্রাসবৃদ্ধি ঘটলে অনুমান করা যাবে যে ক এবং খ এর মধ্যে কার্যকর সম্বন্ধ আছে। যদি এটার সাথে সাথে এটারও হ্রাসবৃদ্ধি ঘটে, তাহলে মনে রাখবে এদের মধ্যে কার্যকর সম্পর্ক আছে। অন্যভাবে বলা যায়, যদি এ অপরিবর্তিত থাকলেও বি ঘটনাটি পরিবর্তিত হয়, কিংবা বি ঘটনাটি অপরিবর্তিত থাকলেও এ পরিবর্তিত হয়, তাহলে এ কে বি এর কারণ বা বি কে এ এর কার্য বলা যাবে না। যদি একটা স্থির থাকে, একটা বাড়ে কমে, কখনোই না, কখনোই তাদেরকে কার্যকরণ বলা যাবে না। কারণ মনে রাখবে যে তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে জন্যই তারা বাড়া কমা করবে। ঠিক আছে, একটার জন্য আরেকটা বাড়বে বা কমবে, তখন কিন্তু একটা স্থির আছে, একটা বাড়ছে বা কমছে, তখন আমরা কার্যকরণ বলতে পারবো না। আমরা তখনই বলতে পারবো যে একটা একে অপরের সাথে সম্পর্ক একটা আছে, এটা কমছে, এটা বাড়ছে, বাড়ছে কমছে, এরকম তখন। ঠিক আছে, নেক্সট দেখো, আর একটু ব্যাখ্যা রয়েছে এটার। এই সূত্রটি কারণের পরিমাণগত লক্ষণের উপর নির্ভরশীল। এটা কার উপর নির্ভরশীল? পরিমাণগত লক্ষণ। তৃতীয় সূত্রটা হচ্ছে পরিমাণগত লক্ষণের উপর। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য কী হবে বলতো, সমান।
এটা পরিমাণগত গুণগত লক্ষণের উপর প্রথম ও দ্বিতীয় ছিল, আর পরিমাণগত দিক থেকে কিন্তু এই যে সূত্রটা, তৃতীয় সূত্রটা, ঠিক আছে। এটা তোমাদের প্রশ্ন হতে পারে এমসিকিউ, যে গুণগত লক্ষণের দিক থেকে কোন কোন সূত্র, প্রথম এবং দ্বিতীয়, এবং পরিমাণগত দিক থেকে শুধু তৃতীয় সূত্রটা। তাহলে এই সূত্রটা পাওয়া যায়। সুতরাং যদি দেখা যায় যে কোনো পূর্বগামী ঘটনার হ্রাস বৃদ্ধির সঙ্গে পরিমাণগতভাবে পরিবর্তন ঘটছে অথচ অনুগামী ঘটনার কোনো পরিবর্তন ঘটছে না, তাহলে কিন্তু পূর্বগামী ঘটনাকে অপরিবর্তিত আছে অথচ অনুগামী ঘটনাটি হ্রাস বৃদ্ধি বা পরিমাণগত পরিবর্তন ঘটছে, তাহলে সেই পূর্বগামী বা অনুগামী ঘটনার মধ্যে কোনো রকম কার্যকারণ সম্পর্ক থাকবে না। পূর্ববর্তী ঘটনাটা বাড়ছে কমছে, অনুবর্তী ঘটনা স্থির আছে, তাতে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। আবার পূর্বগামী ঘটনা স্থির আছে, পরবর্তী ঘটনা বাড়ছে কমছে, কোনো রকম কার্যকারণ সম্পর্ক থাকবে না। এই তৃতীয় সূত্রের উপর যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে সহপরিবর্তন। তোমাদের এই প্রশ্ন হবে এমসিকিউ, যে তৃতীয় সূত্রের উপর কোন পদ্ধতি দাঁড়িয়েছে, সেটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি, ঠিক আছে। সহপরিবর্তন মানে একই সাথে পরিবর্তন, সেটাই কিন্তু সহপরিবর্তন। এটা গেল আমাদের তৃতীয় সূত্র শেষ। গুরুত্বপূর্ণ মিল যে তিনটা বলেছে, এবারে আমরা যে সূত্রটা যাব সেটা কিন্তু মনে রাখবে কার, বেন প্রদত্ত চতুর্থ সূত্র, ঠিক আছে। দেখে নাও কি বলেছে। কোনো একটি ঘটনাকে যদি অপর একটি ঘটনার কারণ বলে জানা থাকে, তাহলে সেই ঘটনাটিকে আর অন্য কোনো ঘটনার বা কার্যের কারণরূপে উল্লেখ করা যাবে না। মানে বলছে আমি কোনো একটা ঘটনাকে অপর একটা ঘটনার কারণ বলে আমি জানি, তাহলে ওই যখন জানি তখন আমি আর ওই ঘটনাটিকে অন্য কোনো ঘটনার কার্যের কারণ বলতে পারবো না, কখনোই বলতে পারবো না। যেমন ল্যাবরেটরিতে প্রস্তুত নাইট্রোজেন গ্যাসের ওজন কত হবে তা পূর্ব থেকে জানা আছে, আমি আগে থেকেই জানি যে নাইট্রোজেন গ্যাসের ওজন কত ল্যাবরেটরি। এখন যদি দেখা যায় যে বাতাসের প্রাপ্ত নাইট্রোজেন গ্যাস ল্যাবরেটরিতে প্রস্তুত নাইট্রোজেন গ্যাস অপেক্ষা ভারী, তাহলে সিদ্ধান্ত করা যায় যে বাতাসে নিশ্চয়ই নাইট্রোজেন গ্যাসের সঙ্গে অন্য গ্যাস মিশ্রিত আছে। এবার যেমন আর্গন মিশ্রিত থাকে, ঠিক। তো মনে রাখবে যে আমি ল্যাবরেটরিতে যে প্রস্তুত করেছি নাইট্রোজেন, সেটার যে ওজন আর বাতাসে যে নাইট্রোজেন গ্যাস, সেটার ওজনের মধ্যে যদি পার্থক্য থাকে, আমি জানি কতটা ওজন আছে, কিন্তু দেখা যাচ্ছে বাতাসের যে নাইট্রোজেন গ্যাস সেটা বেশি ভারী হয়ে গেল। কেন? কারণ কি তার সাথে মনে রাখতে হবে যে সেখানে কিন্তু কি আছে, সেখানে সব সময় বাতাসের অন্য কোনো গ্যাস তার সাথে মিশ্রিত আছে, যার জন্য ভারীটা বেশি। অনুরূপভাবে ধরা যাক কাঁচামাল সহ একটি ট্রাকের ওজন 12 টন। মনে রাখবে কাঁচামাল সহ, একদম পুরো কাঁচামাল শাকসবজি ভরা আছে, সেখানে ট্রাকটার ওজন কত হচ্ছে, 12 টন। আমার পূর্বেই জানা আছে যে ট্রাকের ওজন হচ্ছে 7 টন, তাহলে কাঁচামালের ওজন কত হবে, 12 বিয়োগ 7, তাহলে কত হবে, 5 টন। এখানে বিয়োগ চিহ্নটা ওঠেনি, তাহলে 12 থেকে আমি 7 টন বাদ দেবো, তাহলে বাদ দিলে হচ্ছে আমার 5 টন। এটা আমার আগে থেকেই জানা আছে, তাই না? আগে থেকে আমি জানা আছে যে আমার গাড়ির ওজনটা কত, 7 টন, তাহলে 12 টন টোটাল গাড়িটার ওজন হচ্ছে, গাড়ি আর কাঁচামাল মিলে হচ্ছে 12 টন, কিন্তু আমাদের মূল ওজন দাঁড়াচ্ছে 5 টন। আকারে ধরে ক যদি ক্ষয়ের কারণ বলে পূর্বেই জানা থাকে, আমি ককে যদি ক্ষয়ের কারণ বলে আগে থেকেই জানি, তাহলে কিন্তু ককে গ এর কারণ কখনো বলা যাবে না, এটার কারণ কখনো আমি বলতে পারবো না। অর্থাৎ যদি এমন হয় যে এ বি এর কারণ, তাহলে এ সি এর কারণ হতে পারবে না, কখনো একে সি এর কারণ বলা যাবে না, ঠিক আছে। যখন আমি জানছি যে এটা এই পূর্ববর্তী ঘটনাটা এই পরবর্তী ঘটনার কারণ, তখন এই পূর্ববর্তী ঘটনা আরও কোনো পরবর্তী ঘটনার কারণ হতে পারবে না। দেখো এই সূত্রটির ভিত্তি হলো কারণের গুণগত লক্ষণ। গুণের দিক থেকে কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা। কাজেই একটি পূর্বগামী ঘটনা যদি বিশেষ একটি অনুগামী ঘটনার কারণ হয়ে থাকে, তাহলে সেটি কোনো অনুগামী ঘটনা অন্য কোনো অনুগামী ঘটনার কারণ হতে পারে না। আগে থেকেই যখন একটা বিশেষ ঘটনা অন্য কোনো অনুগামী ঘটনার কারণ হয়ে আছে, সে অনুগামী ঘটনার অন্য কোনো মানে সেই পূর্বগামী ঘটনা অন্য কোনো অনুগামী ঘটনা আর কারণ হতে পারবে না। অর্থাৎ কোনো একটি ঘটনা একই সঙ্গে দুটি কার্যের কারণ হতে পারে না। তাই কোনো পূর্ববর্তী ঘটনা যে আছে সেটা একই সাথে দুটো তিনটে অনুগামী ঘটনার কারণ হতে পারবে না, ঠিক আছে। তাহলে আমাদের 4টা সূত্র কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে। আর একটু ব্যাখ্যা আছে, এটা আমরা একটু দেখে নেব, তাহলে কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। দেখো কি বলেছে, কার্যকরের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম 3টি অপসারণের সূত্রকে মৌলিক বা প্রধান রূপে গণ্য করা হয়, কেননা এই 3টি সূত্র ছাড়া মিলের পদ্ধতিগুলিকে ব্যাখ্যা করা যাবে না। ওই প্রথম যে 3টে সূত্র আমরা পড়েছি সেটাই মৌলিক। তর্কবিদ বেইন অপসারণে এই সূত্রটিকে অতিরিক্ত একটি সূত্র হিসেবে উল্লেখ করেছেন, এই জন্য এদেরকে গৌণ সূত্র, একে গৌণ সূত্র বলা হয়। এই সূত্রটিকে জোসেফ উপরোক্ত আকারে ব্যক্ত করেছেন, ব্যক্ত করেছেন, ওই আকারটা দিয়েছেন। অপসারণের এই চতুর্থ সূত্রটির উপর ভিত্তি করে মিলের পরিশেষ পদ্ধতিটা গড়ে উঠেছে। 4 নম্বর যে সূত্র সেটা দিয়ে কিন্তু গড়ে উঠেছে পূর্ণ পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, ঠিক আছে। পরিশেষ পদ্ধতিটি বর্তমান পাঠ্যক্রম বহির্ভূত বলে এখানে আর বিস্তৃত আলোচনা করা হলো না। তার মানে এই যে আমাদের পরিশেষ পদ্ধতি রয়েছে সেটা কিন্তু
আমাদের সিলেবাসেই নেই, তাহলে সেটার জন্য কিন্তু আমাদের আর দরকারই নেই আলোচনা। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরের দিন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে অন্যয় পদ্ধতি, তারপরের দিন ব্যতিরেকি পদ্ধতি, তারপর দিন অন্যয় ব্যতিরেকি পদ্ধতি, তারপর দিন সহ পরিবর্তন। 4টা ভিডিও হবে আরও, এই 4টা ভিডিও হলেই কিন্তু তোমাদের শেষ। মনে রাখবে অন্যয় পদ্ধতি আর অন্যয় ব্যতিরেকি পদ্ধতি এই দুটোই তোমাদের পরীক্ষা আসতে চলেছে। এবার বলতে পারো যে স্যার তাহলে বাকি পদ্ধতিগুলো করাচ্ছেন কেন? মনে রাখবে বাকি পদ্ধতিগুলো ছোটো প্রশ্ন আসবে, কারণ তোমাদের এই অধ্যায় থেকে কত নাম্বার? টোটাল 10 নাম্বার থাকবে। তাহলে যেগুলো ডাইরেক্টলি আসবে প্রশ্ন, বড় প্রশ্ন, সেগুলো থেকে ছোটো প্রশ্ন আসবে না, বাকি পদ্ধতিগুলো থেকে কিন্তু ছোটো প্রশ্ন আসবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের বন্ধুবান্ধব অবশ্যই তাদেরকে শেয়ার করো, আর ক্লাস 11-এ পড়া, একাদশ শ্রেণীতে পড়া ভাই বোনেদেরকে জানাও, তাদের জন্য রেগুলার ক্লাস যাচ্ছে, ঠিক আছে, তারা যেন ক্লাসগুলো দেখে। অবশ্যই উপকৃত তোমরা যেমন হচ্ছ তারাও উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।